বর্ষার গায়ে হাত তোলে অর্ণব, জানতে পেরে রেগে গেল পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে পর্ণা সৃজনকে ঘরে গিয়ে বলতে থাকে, আচ্ছা সৃজন, তুমি কি মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি কেন এরকম করছো? তোমার তো এত রাগ নয় সৃজন। তখন সৃজন বলতে থাকে, পর্ণা দেখো, সিচুয়েশনটাই না এরকম হয়ে গেছে যে মাথা ঠান্ডা রাখতে পারিনি। ঠিক তখনই পর্ণা এসে বলতে থাকে, তুমি আমাকে বলো না কি হয়েছিল, শুরু থেকে বলো না আমাকে। ঠিক তখনই সুইটি এক কাপ চা নিয়ে পর্ণাদের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাগুলো শুনতে থাকে। তারপরে পর্ণা হঠাৎ করে সুইটিকে দেখে ফেলে সুইটিকে বলতে থাকে, তুমি তুমি এখানে কি করছো? তখনই সুইটি বলতে থাকে, আসলে ম্যাডাম আপনার জন্য চা নিয়ে এসেছিলাম। তখনই পর্ণা বলতে থাকে, চা নিয়ে এসেছো, তাহলে আগে বলনি কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? তখন সুইটি বলে, না না ম্যাডাম, আমি আপনাদের কথা কেন শুনবো? তখন পর্ণা বলে, আমি চা খাবো না, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তখনই সুইটি সাথে সাথে ওখান থেকে বেরিয়ে চলে যায়। তখন পর্ণা সৃজনকে বলতে থাকে, শোনো সৃজন, আমি বেশ বুঝতে পারছি এই বাড়ি ভাগ হয়েছে ঠিক আছে, কিন্তু এই ভাগ হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, নিশ্চয়ই বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। আমি সেটা ঠিক বুঝতে পারছি। তখনই সৃজন পর্ণাকে বলতে থাকে, দেখো, এসব নিয়ে না তুমি আর চিন্তা করো না পর্ণা, তুমি এসব নিয়ে একদম ভেবো না, এই বাড়ি আর জোড়া লাগবে না। তখন পর্ণা বলে, সৃজন তুমি কি বলছো এসব? দূর, তোমার সাথে কথা বলাটাই ঠিক হয়নি। এই বলেই পর্ণা রাগ করে। ওইদিকে দেখা যাবে অয়ন মমিতাকে বলতে থাকে, এই মমিতা, কিছুতেই পর্ণাকে বুঝতে দেওয়া যাবে না যে সবকিছুর পেছনে আমরা রয়েছি, বুঝেছো? এখন কিন্তু চালগুলো সাবধানে দিতে হবে। আমরা তো ভেবেছিলাম পর্ণা আরো কিছুদিন পরে আসবে, কিন্তু দুম করে ঠিক গন্ধ শুকতে শুকতে চলে আসলো। দেখেছো কি মেয়ে রে, আসা মাত্রই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, বেড়া কেন বেড়া কেন। তখনই মমিতা বলতে থাকে, অয়ন তুমি আর রিস্ক নিও না, এখনই ঈশাকে কল দাও। ঠিক তখনই ফোন বের করবে, তখনই ঈশা অয়নের ফোনে ফোন করে। তখন অয়ন ফোন রিসিভ করে ঈশাকে বলতে থাকে, ঈশা তুমি বেশি দিন বাঁচবে গো, তোমাকে ফোন করছিলাম। তখন ঈশা বলে, আমি জানি, পর্ণা বাড়ি ফিরে এসেছো তো সেজন্য। তখন অয়ন বলে, তুমি তো দেখছি সব জানো। তখন ঈশা বলে, হ্যাঁ জানি আমি, এখন তোমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। তখনই মমিতা ফোনটা নিয়ে বলতে থাকে, এই ঈশা, এখন কি করব? পর্ণা তো এসে থেকেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, বাড়িতে বেড়া কেন, বাড়িতে বেড়া কেন। আর ও তো এই বেড়া সরানোর জন্য অনেক কিছু করছে। ঠিক তখনই সুইটি হম্বিদম্বি হয়ে অয়নদের রুমে আসে। তখন অয়ন বলতে থাকে, আরে সুইটি তুমি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, এসো এসো। তখনই সুইটি বলতে থাকে, ঈশা ম্যাডামকে ফোন করো। তখন মমিতা বলে, এই তো ঈশা লাইনে আছে, বলো। তখনই সুইটি ফোন নিয়ে ঈশাকে বলতে থাকে, ঈশা ম্যাডাম, পর্ণা ম্যাডাম তো আসা মাত্রই ঠাম্মিকে কথা দিয়েছে গো, এই বাড়ি যে করে হোক জোড়া লাগাবে। তখনই ঈশা সুইটিকে বলতে থাকে, শোনো সুইটি, কিছুতেই না পর্ণার সামনে যাবে না, তুমি এমন ভাবে থাকবে বাড়িতে যেন তুমি নেই, ঠিক আছে? কি বলেছি মনে থাকবে? পর্ণার সামনে বেশি যাবে না। তখনই সুইটি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাবে মমিতাকে ঈশা বলতে থাকে, যে তোমরা একদম চিন্তা করো না, আমি দেখছি পর্ণাকে আবার উড়িষ্যা কি করে পাঠাতে হয়, আমি চেষ্টা করছি। আর তোমরা দেখবে এই ভাঙা বাড়ি যেন পর্ণা কিছুতেই জোড়া লাগাতে না পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তখন অয়ন বলে, আচ্ছা ঠিক আছে। ওইদিকে পর্ণা সৃজনকে বলতে থাকে, আচ্ছা সুইটির হোমে যাওয়ার কি ব্যবস্থা হলো? আশ্রমে কবে যাবে? তখন সৃজন বলতে থাকে, এই তো 2 দিন পরে বলেছিল নিয়ে যাবে। তখনই পর্ণা বলতে থাকে, জেঠুর সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। তখন সৃজন বলে, দেখো পর্ণা, এই ব্যাপারে আজ জেঠুকে তুমি কাছে টেনো না, বুঝেছো? ব্যাপারে আর লাগিওই না। তখন পর্ণা বলতে থাকে, কি বলছো তুমি? জেঠুর জন্যই তো ওকে আশ্রমে পাঠানোটা আমাদের পসিবল হচ্ছে, আর তুমি এই কথা বলছো? তোমার সাথে কথা বলা যাবে না, জেঠুর সাথে যে করেই হোক কথা বলতে হবে। তখন পর্ণা মনে মনে বলতে থাকে, না, জেঠুর সাথে যে করেই হোক আমাকে কথা বলতে হবে, এদের থেকে কিচ্ছু জানা যাবে না। তখনই পর্ণা সকালবেলা বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাকে জেঠুর জন্য। তখনই জেঠু যখনই দোকানে যাবে তখনই পর্ণা ধরে ফেলে আর বলে, জেঠু আপনার সাথে আমি কথা বলার জন্য দাঁড়িয়ে আছি। তখন জেঠু বলে, শোনো পর্ণা, তোমার সাথে আমার কোনো কথা নেই, বুঝেছো? তখন পর্ণা বলতে থাকে, জেঠু আমি কি করেছি বলুন, আমি তো ছিলামও না, প্লিজ আমার সাথে একটু কথা বলুন, ভিতরে তো আপনার সাথে কথাও বলতে পারছি না। এই বলে পর্ণা কান্নাকাটি শুরু করে দিলেই তখন জেঠু বলতে থাকে, চোখের জল আমি একদম সহ্য করতে পারি না, বুঝেছো? চোখের জল মোছো, বলো কি বলবে। তখন পর্ণা বলে, জেঠু আমি তো সবকিছু ঠিকই দেখে গেলাম, এমন একটা ঝগড়া এত বড় আকারে কি করে রূপ নিল যে বেড়া দিতে হলো? আপনি বলুন না আমাকে শুরু থেকে সবটা। তখন জেঠু বলতে থাকে, কেন তোমার শাশুড়ি মা থেকে জানতে পারলে না? তখনই পর্ণা বলতে থাকে, আমার শাশুড়ি মার কাছ থেকে কেন, কারো কাছ থেকেই আমি ঠিকটা জানতে পারছি না, আপনি বলুন না জেঠু। তখনই জেঠু সবটা পর্ণাকে খুলে বলতে থাকে। আর ওইদিকে দেখা যাবে বর্ষাকে রুমে আটকে রেখেছিল অর্ণব। তখন অর্ণব দরজা খুলে বর্ষাকে এসে বর্ষার মোবাইলটা দিয়ে বলতে থাকে, শোনো বর্ষা, আমার মায়ের মুখে মুখে না আর কোনো তর্ক করবে না, এই রুমে বন্ধ থেকে ভালো লেগেছে তো, এবার থেকে সাবধানে কাজ করবে, আমার মায়ের মুখে মুখে তর্ক করলে কিন্তু তোমার গায়ে আমি হাত তুলতে বাধ্য হব। ঠিক তখনই বর্ষা মোবাইলটা হাতে পেয়ে মোবাইলটা হাতে নিয়ে আর নিজের ব্যাগটা নিয়ে চলে যেতে লাগে। তখনই অর্ণবের মা বলে, এ কি সকাল সকাল তুমি কোথায় চলে? তখন বর্ষা বলে, কি মনে করেছেন আপনারা, আপনার ছেলে আমার গায়ে হাত তুলবে, আমাকে ঘরে বন্ধ করে রাখবে, তারপরও আপনাদের বাড়িতে আমি থাকবো? এই বলে বর্ষা বেরিয়ে ওখান থেকে চলে যায়। তখন অর্ণব বর্ষাকে ধরতে লাগলেই অর্ণবের মা ধরে ফেলে অর্ণবকে আর বলে, অর্ণব না, একদম না। তখন অর্ণব বলে, ওর এত বড় সাহস, ওকে চুলের মুঠি ধরে এখনই ধরবো। তখনই অর্ণবের মা বলে, না খোকা, একদম না,
তুই দেখবি যে হম্বিটম্বি ধরে বাড়িতে গেল না, ঠিক আবার মাথা নিচু করে এ বাড়িতে ওকে ফিরে আসতে হবে। তুই দেখিস, আমার কথাটা মিলিয়ে নিস। তখন এই কথা শুনে অর্ণব অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে জেঠুর কাছে সবকিছু শুনে পর্ণা পুরো অবাক হয়ে যায়। তখন জেঠু বলতে থাকে, শোনো পর্ণা, তোমার শাশুড়ি মা আমার সাথে যা করেছে না, তার জন্য না তোমার শাশুড়ি মাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না, আর এই বাড়ি কখনই আর একত্রে হবে না। এই বলে জেঠু ওখান থেকে চলে যায়। তখন পর্ণা বলতে থাকে, যা সবকিছু শুনলাম তাতে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যে সবকিছুর পেছনে রয়েছে বড়দা, বৌদি আর হলো ওই সুইটি। এই তিনজন মিলে সবকিছু ঘটিয়েছে। আমি ঠিক বুঝতে পারছি, কারণ সবকিছুর মধ্যে ওরা তিনজন ছিল। আর বড়দা আর বৌদি তো দেখেছি জেঠুর সাথে কোনো ভাবই ছিল না, হঠাৎ করে এত ভাব জমানোর কারণটা কি? এই ভেবেই পর্ণা ভিতরে চলে যায়। ওইদিকে দেখা যাবে বর্ষা এসে কৃষ্ণার কাছে সবকিছু খুলে বলে, আর বলে অর্ণব ওর গায়ে হাতও তুলেছে কালকে, সারা রাত একটা রুমে বন্দি করে রেখেছে। তখনই কৃষ্ণা উল্টো আরো বর্ষার দোষ দেয় আর বলে, তুই নিশ্চয়ই কোনো দোষ করেছিস, না হলে অর্ণব ওরকম ছেলেই না, কয়েক বছর ধরে দেখছি অর্ণব খুব ভালো ছেলে। তখন বর্ষা বলে, বাহ মা, নিজের মেয়েকে পার করতে পেরেই একদম নিশ্চিন্ত হয়ে গেছো না? এখন আমারই দোষ করছো তুমি? ওরা যে এত অন্যায় করে আমার সাথে সেটা কিছুই না, না আমি শুধুমাত্র এ বাড়িতে আসতে চেয়েছিলাম, সেটাই কি আমার অন্যায়? তখনই কৃষ্ণা বলে, শোন, বাপের বাড়ি করতে হয় না মেয়েদের বিয়ের পরে, তাই যা হয়েছে হয়েছে, এগুলো আর পাঁচকান করার কোনো দরকার নেই। ও বেলা পর্যন্ত থাকবি, তারপরে শ্বশুরবাড়িতে আবার ফেরত যাবি। তখনই বর্ষা বলতে থাকে, মা আমি ও বাড়িতে আর ফেরত যাবো না, আর ও বেলা পর্যন্ত ঠিকই অপেক্ষা করব, শুধুমাত্র বৌদি ভাইয়ের অফিস থেকে ফেরা পর্যন্ত। এই বলে বর্ষা ওখান থেকে চলে যায়। তারপরে কৃষ্ণা মনে মনে বলতে থাকে, ওই মেয়েটার জন্য সবকিছু হয়েছে, ওই মেয়েটাই আমার মেয়েকে এরকম প্রতিবাদী করেছে, প্রতিবাদী হলে কি মেয়েদের সংসার টেকে? এই ভেবে কৃষ্ণা পর্ণাকে দোষ দিতে থাকে। তারপরে দেখা যাবে পর্ণা বিকেলবেলা বাড়িতে ফিরলে দেখতে পায় যে বুবাই আর পুটি খেলা করছে। তখন বুবাই পর্ণাকে দেখে চলে যেতে লাগলেই পর্ণা বলতে থাকে, কি রে বুবাই, কোথায় যাচ্ছিস? তখন বুবাই বলতে থাকে, আমি এদিকে এসেছি, বাবা দেখলে খুব বকবে, তুমিও তো বকতে পারো। তখনই পর্ণা বলতে থাকে, এদিক ওদিক বলতে কিছুই নেই, ঠিক আছে, আমাদের একটা বাড়ি ছিল, একটা বাড়ি আছে, সে হলো দত্ত বাড়ি। এই বললেই বুবাই আর পুটি খেলতে থাকে। তখনই বর্ষা ছুটে আসে আর এসে পর্ণাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বৌদি ভাই। তখনই পর্ণা বলতে থাকে, আর বৌদি ভাই বলছো কেন? তুমি কোথায়, কখন এসেছো বর্ষা? তখন বর্ষা বলতে থাকে, এই তো এসেছি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তখনই কৃষ্ণা সেখানে ছুটে আসে আর এসে বলতে থাকে, দূর, এখনই ওর কাছে সবকিছু বলে দেবে, তারপরে আবার এই অর্ণবকে নিয়ে আবার আরেক অশান্তি শুরু হবে। তারপরে দেখা যাবে পর্ণা বর্ষাকে বলতে থাকে, বর্ষা, কি হয়েছে তোমার, বলো। আসলে এই বাড়ি ভাগ হওয়া নিয়ে না আমার এত মাথা ঘুরছে না, মাথায় চাপ হয়ে আছে। কতক্ষণ এই বেড়াটা খুলবো, আমি এই বেড়াটা খুলেই ছাড়বো, আমি দতবাড়ি কিছুতেই ভাগ হতে দেবো না। তখনই বর্ষা মনে মনে ভাবতে থাকে, বৌদি ভাইয়ের মাথায় এই বাড়ি ভাগ হওয়া নিয়ে কত টেনশন, এর মধ্যে আমি যদি এগুলো বলি তাহলে বৌদি ভাই আবার চিন্তা করবে, থাকে এগুলো বলার দরকার নেই। তখনই পর্ণা বলে, বর্ষা, তুমি তো কিছু বলতে চেয়েছিলে, বলো। তখনই বর্ষা বলে, না না বৌদি ভাই, কিছুই না। তখন কৃষ্ণা একটু স্বস্তি পায় আর বলে, যাক, সুবুদ্ধি হয়েছে মেয়েটার, বললো না কিছুই। আর এদিকে বুবাই আর পুটি খেলার সময় বল গিয়ে লাগে অয়নের মাথায়। তখনই অয়ন এটা দেখতে পেয়ে বুবাইকে সে ব্যাট দিয়ে খুব পিটায়, আর সবাই ধরলেও অয়ন কিছুতেই কারো কথা শোনে না। তখনই পর্ণা ধরতে গেলেই মমিতা বলে, থাক পর্ণা, আমার ছেলের জন্য তোমার এত দরদ দেখাতে হবে না, ওকে আরো মারো, ও আর এই পাশে আসবে, ওকে এই পাশে আসতে বারণ করেছি না, পুটির সাথে খেলার জন্য যেন জীবন বের হয়ে যায়। এই বলে বুবাইকে ওখান থেকে নিয়ে যায়। তখনই পর্ণা ধরতে যেতে চাইলেই সৃজন বলতে থাকে, পর্ণা, তুমি কিছুতেই ওই পাশে যাবে না, বুবাইকে ধরা আমাদের কোনো দরকার নেই। তখন পর্ণা বলে, কি বলছো তুমি সৃজন? তখনই রাগ করে এই কথা শুনে পর্ণা রুমে চলে যায়। তারপরে সৃজন বলতে থাকে, পর্ণা, কি হলো তোমার, কি হয়েছে? তখনই পর্ণা বলতে থাকে, শোনো সৃজন, আমি আজকে জেঠুর মুখে সবকিছু শুনে যেটা বুঝতে পেরেছি, যেগুলো ষড়যন্ত্র করে করা হয়েছে, আর সবকিছু করেছে বড়দা, বড় বৌদি আর হলো ছুইটি। যা শুনে সৃজন পুরো চমকে যায়, বলছে, কি বলছো তুমি পর্ণা? তুমি জেঠুর কথা শুনছো? জেঠু ওদের দলে আছে। তখনই পর্ণা বলে, না, আমি সবকিছু শুনে এটাই বুঝতে পেরেছি, শুধু আমার হাতে কোনো প্রমাণ নেই, আগে প্রমাণ পাই, তারপরে দেখো ওদেরকে কিভাবে আমি জব্দ করি। এই বলে পর্ণা মন স্থির করে নেয়। আর ওইদিকে তখনই পর্ণাকে উড়িষ্যা যাওয়ার জন্য ফোন করে। তখন পর্ণা মনে মনে বলে, আমি কিছুতেই বাড়ির এই অবস্থা ছেড়ে উড়িষ্যা যেতে পারবো না, তাতে যাই হয়ে যাক না কেন। তো বন্ধুরা, পর্ণা কি পারবে এই বাড়ির সব ঠিক করতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও।